রাজনীতির মাঠে আজকে সেই ঐতিহাসিক ৩১শে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। রাতভর নানান নাটকীয়তা, সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা, তো সেইটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে। এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি। এই প্রোগ্রাম জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। আজকে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আসতেছে। আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম। এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে, আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লিখবে। এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে, এটাই আমরা বুঝতে পারছি। ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন। তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন, এটাই খুব স্বাভাবিক। তারা মানুষের মনোযোগ চাইবেন, সেটাই করেছেন। তারা ২৯ তারিখ সন্ধ্যা থেকে ৩১ তারিখ কিছু একটা হচ্ছে, তারপর তারা জানালেন, তারপর তারা সংবাদ সম্মেলন করলেন, অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে। সর্বশেষ আমরা জানতে পারলাম, প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না, যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন, পথে আছেন, সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এখন তারা যেটা বলছেন হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন। মুহূর্তে প্রশ্নটা শুরু হলো, ছাত্ররা কি মানে দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পরাজিত হলো? যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি, যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন, কারা আসলে চায়নি এটা হোক? আমি জনাব হান্নান মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে। তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশি বিদেশি নানা চক্রান্ত ছিল, তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন। তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো, তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে, সেটাও তাদের একরকম বিজয়। অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে, কোনো সন্দেহ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করব, কে জিতলো কে হারলো, বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে। ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো, তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন এবং অ্যাপারেন্টলি তারা তার কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি। আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন। এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না, তারা কি এটা করবো কি করবো না জানতে চেয়েছেন নাকি মডিফিকেশন চেয়েছেন। মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করবো, কিভাবে করবো আসুন আলোচনা করি, তারা আগে ঘোষণা করে দিলেন। সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না। তারা এটা নিজেরা লিখেছেন, লিখে হয়তো পাঠিয়েছেন, কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারছেন না, কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো। সরকার অলরেডি বলেছে, তাহলে সরকার যদি বলে তারা করবেন, তারা এখন কেন করছেন? আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি। শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না, বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল, সেটা থেকেও সরে আসা গেল। সরকারের সাথে সংঘাত করা, সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে, তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কারণ সরকার যখন আলোচনা করবে তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই, কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন, কোনো সন্দেহ নেই, তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো সেটা সংঘাত। আবার বিএনপির আমরা দেখেছি, বিশেষ করে তারা ৭২ সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন, তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন। তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংঘাত আরো বাড়ত। এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি। সো এটা এড়ানো গেল এবং ওই যে বললাম, যেহেতু তারা এটা করতে পারলেন না, তাতে তাদের পরাজয় মনে হতে পারে এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে। কারণ আমি এটা অনুমান, আমি নিশ্চিত নই বা কোনো খবর আমি পেয়েছি তা না, বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে। প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই, রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে, এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই
প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার, আমরা এভাবে বলবো, তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট, তাতে যে শক্তিগুলো ছিল, যারা ছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরো বড় ফল্ট লাইন তৈরি করতে পারে। সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই। তার মানে আমরা যদি এভাবে বলি, বিএনপি এটা পছন্দ করছে না বা চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি। তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে, পরাজয় হয়েছে ছাত্রদের, এভাবে বলা যেতে পারে। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন। এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা, আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরো বাড়িয়ে তুলবে। সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল এবং ছাত্ররা যেটা দাবি করছে, যারা হান্নান মাসুদকে আমি কোট করেছিলাম, যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও এবং সেই সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে, কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই, বিএনপিকে ওটার মধ্যে অংশ নিতে হবে। ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না, কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে, এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, ৭১কে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে এটা নিয়ে বিভেদ আছে। বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং শেষ পর্যায়ে এসে যখন ৩টা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স, জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন। গ্লোরিয়াস হিস্ট্রি আছে। সো বিএনপি চাইবে ৭১ অনেক বড়ভাবে থাকুক, কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী, তাদের ৭১-এর লজ্জাস্কর ইতিহাস আছে। আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি, যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল, এটাকে ভুল না, এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই। আমি এটা নিয়ে কথা বলেছি আগেও। সো তারা চাইবেন ৭১কে যতটা মুছে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়, ডাউন টোন করা যায়, ২৪-এর পাটাতনে দাঁড়িয়েই সবকিছু হবে, সেরকম একটা ন্যারেটিভ আনা যায়। সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি, কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে, বিএনপিকেও যেতে হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও এক ধরনের বিজয় হিসেবে দেখার স্কোপ আছে। তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে। কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে, ধরলাম আমরা যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে, যদি আমরা এভাবে বলি তাতেও সমস্যা নেই। আমি তাদেরকে এভাবে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি। এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন কেন ঘোষণাপত্র যেই প্রকাশ করা ছিল, যে প্রোগ্রামটা ছিল, সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন? তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে। আর গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ। তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে, কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা আমাদের প্রাথমিক বিজয়। আমি গতকালকে বলেছিলাম যে যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান, তা নিয়েও কিন্তু একটা বিষয় সামনে আসছে। এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি, আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন, ছোট দল হোক বড় দল হোক, তাদের সাথে বা অংশীজনদের সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল, কিন্তু ছাত্ররা সেটা করেনি। তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল, আর এতে বিভাজন তৈরি হচ্ছে। তবে কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল, এর মাঝখানে গতকালকে রাত 9:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা? এখানে সোজা হিসাব, তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন। 1972 সালের সংবিধানকে
মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন। আর আজকের দিনে তারা তাদের যেই মার্চ ফর কমিউনিটি, তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে, ঘোষণাপত্র হোক না হোক। আবার আজকের দিনে এখানে প্রায় 168 জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন, মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন। প্রায় ছাত্রদের বক্তব্য যে 5ই আগস্ট যেই গণজমায়েত হয়েছিল শহীদ মিনারে, ঠিক তেমনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন। ইভেন মাদ্রাসার স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে যার যার যে পোশাক আছেন সেই পোশাক পরিহিত করেই আপনার শহীদ মিনারে যাবার আহ্বান জানিয়েছেন। তো এই যে অবস্থানটা থেকে সরে আসলো, সরকার হুট করে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের ঘোষণাপত্রটা তারা ঘোষণা করবে সিদ্ধান্ত নিল, এতেও আলোচনা সমালোচনা চলছে। তবে আমাদের ছাত্রদের বক্তব্য যে তাদের যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে যায়নি, আর সেই ইউনিটিটাকেই আরো একবার নিজেদের শক্তিকে অথবা নিজেদের যে সামর্থ্য আছে সেইটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই মার্চ ফর ইউনিটিটা আসলে জরুরি সমন্বয়কদের জন্য। কারণ অনেকেই ভাবছে যে তাদের মধ্যে বিভাজন হয়েছে, পদ পদবি নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, বিভিন্ন জায়গায় সমন্বয়করা কিছু কিছু সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িত হয়েছেন, যাদের কারণে আবার বিভাজনের অংশটাও একটু বড় আকার ধারণ করেছে। তো সব মিলিয়ে নিজেদের অস্তিত্বকে জানান দিতেই মার্চ ফর ইউনিটিটা এখন এই সমন্বয়কদের জন্য খুবই জরুরি। কারণ বিপরীতে তারা এই মুহূর্তে বড় একটা শক্তিকে মোকাবেলা করছে, এটা হচ্ছে কে? বিএনপি। তো বিকাল 3টায় দেখা যাক সমন্বয়কদের এই প্রোগ্রাম, সেখানে মানুষের উপস্থিতি কতটা জড়ো হয়, সেটা হয়তো আজকে বিকাল হলে আমরা বুঝতে পারবো। তবে ছাত্রদের এই ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি, এর পেছনে আসলে ছাত্ররা যেটা দাবি করছে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র। এখন দেশি নয়তো আমরা বুঝলাম, কিন্তু বিদেশি কোন শক্তি এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আমরা আসলে ওইটাও জানতে চাই। কারণ ভারতের তো আর এখন সরকার পাত্তা দেয় না, বা ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব কিন্তু বিস্তার ওই রকম ভাবে করতে পারছে না। তো আসলে বিদেশি আর কোন শক্তি যারা চাচ্ছে এই ঘোষণাপত্র ঘোষিত না হোক? একটু নামটাম বললে ভালো হয় আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সমস্ত গত ১.৫ দশককে ভারত বাংলাদেশ সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়ে সেই সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কেও একটা বড় অনুভূতি হচ্ছে।